গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারটা কি না শব্দ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শব্দ কি এবং শব্দ কীভাবে মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয়। তো নতুন চ্যাপ্টার হলো শব্দ। তো প্রথমে বলি শব্দ কি। শব্দ হচ্ছে এক প্রকার শক্তি যেটা জড় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করে। কীরকম জড় মাধ্যম? স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্যে বিস্তার লাভ করে, দিয়ে আমাদের কানে প্রবেশ করে এবং মস্তিষ্কে একটা বিশেষ অনুভূতি জাগিয়ে তোলে। তা শব্দ হলো এক প্রকার শক্তি যেটা স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্যে বিস্তার লাভ করে কানে প্রবেশ করে এবং মস্তিষ্কে বিশেষ অনুভূতি জাগিয়ে তোলে, সেটাকে বলছে শব্দ। আবার বলছি যে শব্দ হলো একটা শক্তি যেটা স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে আমাদের কানে প্রবেশের মাধ্যমে মস্তিষ্কে বিশেষ অনুভূতি জাগিয়ে তোলে। এই যে আমি বললাম যে স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে, অর্থাৎ শব্দের বিস্তারের জন্য মনে রাখবে যে অবশ্যই জড় মাধ্যমের প্রয়োজন। কীরকম জড় মাধ্যমের প্রয়োজন, সেই জড় মাধ্যমে কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আমি একটু পরে বলছি। এটা অর্থাৎ শব্দ কিন্তু শূন্য স্থানের মধ্য দিয়ে কখনোই যেতে পারে না। তার প্রত্যক্ষ প্রমাণ চাঁদে বা সূর্যে যে শব্দ উৎপন্ন হচ্ছে বা যদি হয় সেটা আমরা পৃথিবীতে আমরা শুনতে পাবো না, কারণ সূর্যে প্রতি মুহূর্তে বিস্ফোরণ ঘটছে, যার ফলে সেই বিস্ফোরণের শক্তিটা বেরিয়ে আসছে, সেই শক্তিটা আমরা সৌরশক্তি হিসেবে পৃথিবীতে পাচ্ছি। কিন্তু সূর্যে যে বিস্ফোরণগুলো ঘটছে সেই বিস্ফোরণ শব্দ কিন্তু আমরা পৃথিবীতে পাই না, কারণ সূর্য পৃথিবীর মধ্যে অধিকাংশ স্থানই মহাশূন্য ফাঁকা, সেখানে শব্দ কিন্তু বিস্তার লাভ করতে পারে না। ঠিক সেরকম চাঁদে ভাবো দুজন ব্যক্তি গেছেন, চাঁদের মাটিতে পা রেখেছেন, সেই দুই ব্যক্তি যদি কথা বলেন তাহলে কেউ কারো কোনো কথা শুনতে পাবেন না, কারণ সেখানে কোনো জড় মাধ্যম নেই, ফলে শব্দের বিস্তার ঘটবে না। তা শব্দের বিস্তারের জন্য অবশ্যই জড় মাধ্যমের প্রয়োজন। কিরকম জড় মাধ্যমের প্রয়োজন? না স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন। তা শব্দের বিস্তারের জন্য অবশ্যই স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন। এই স্থিতিস্থাপক জড় মাধ্যম কেন প্রয়োজন? কারণ শব্দের যদি বিস্তার ঘটতে হয় বা ঘটাতে হয় তার মাধ্যমের তিনটে বৈশিষ্ট্য থাকা দরকার। এক নম্বর, মাধ্যমের স্থিতিস্থাপক ধর্ম থাকা দরকার। মাধ্যমের স্থিতিস্থাপক ধর্ম থাকা দরকার। তোমরা স্থিতিস্থাপক চ্যাপ্টারটা আগে পড়া হয়েছে, ধর্মটা কি জানো, আমি সেগুলো ডিটেলসে বলছি না। দু নম্বর, শব্দের যে মাধ্যমের মধ্যে বিস্তার লাভ করবে সে মাধ্যমের কণাগুলোর জাড্য ধর্ম থাকা দরকার। এটা তোমাদের পড়া আছে, জাড্য কি, সেই স্থিতি জাড্য গতি জাড্য ব্যাখ্যা করেছিলাম। যে মাধ্যমের মধ্যে শব্দের বিস্তার ঘটবে সেই মাধ্যমের কণাগুলোর জাড্য ধর্ম থাকা প্রয়োজন। আর তিন নম্বর হচ্ছে সংশক্তি ধর্ম। মাধ্যমের সংশক্তি থাকা ধর্ম, সংশক্তি ধর্ম। এটা কি না সংশক্তি একটা বল, এক প্রকার বল। কিরকম বল? না একই মাধ্যমের দুটো কণার মধ্যে ক্রিয়াশীল বল, আকর্ষণ বল। একটাই মাধ্যম, অর্থাৎ জল মাধ্যম হলে জল মাধ্যম দুটো কণার মধ্যে পারস্পরিক আকর্ষণ বল, যদি বাতাস মাধ্যম হয় বাতাস মাধ্যম দুটো কণার মধ্যে পারস্পরিক আকর্ষণ বল। এই যে বল প্রয়োগ করার ক্ষমতা, এটা হচ্ছে সংশক্তি ধর্ম। অর্থাৎ শব্দ এই তিনটে ধর্ম আছে, সেই রকম মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে। সেটা আমরা এক কথায় বলি কি না শব্দ স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে। সেই হিসাবে কঠিন তরল গ্যাস প্রত্যেকটা মাধ্যমের মধ্যে দিয়ে শব্দের বিস্তার ঘটে। দেখবে একটা বড় যদি লোহার পাইপ হয়, কলের পাইপ দেখেছো, কল যখন বসানো হয় যদি লোহার পাইপ হয়, যদি এক মুখে এই মুখে আওয়াজ করা হয় ওই মুখে ওই আওয়াজটা দুবার শুনতে পাওয়া যায়। কারণ কি? কারণ পাইপটা লোহাতে তৈরি, শব্দ একবার লোহার মধ্যে দিয়ে বিস্তার লাভ ঘটে, আর পাইপের ভিতরে যে বাতাসটা আছে সে বাতাসের মধ্যে একবার বিস্তার লাভ ঘটে। যেহেতু কঠিন মাধ্যমে শব্দের বেগটা বেশি বাতাস মাধ্যমের তুলনায়, সেখানে কঠিন মাধ্যমে শব্দের বেগটা আগে পৌঁছে যাবে, বাতাসটা একটু পরে যাবে, ফলে শব্দের দুটো ভাগে ভাগ হয়ে যাবে, আমরা ওই প্রান্তে দুইবার শব্দ শুনতে পাবো। অর্থাৎ কঠিনের মধ্যে দিয়ে বিস্তার লাভ ঘটে, গ্যাসীয় মাধ্যমের মধ্যে বিস্তার লাভ ঘটে, কারণ আমরা যে নিজের পরিবেশের
নিজের আত্মীয় স্বজন মানে পরিচিত মানুষের সঙ্গে কথাবার্তা বলি, আমার কথা তারাও শুনতে পান, তাদের কথা আমরাও শুনতে পাই, কারণ বাতাসের মধ্যে কথা ভেসে আসে। ঠিক সেরকম তরলের মধ্যে দিয়ে শব্দের বিস্তার ঘটে। কি করে বুঝবো? যাদের গ্রামের বাড়ি খেয়াল করবে যে পুকুর জলে যদি ডুব দেওয়া হয় এবং সেই মুহূর্তে বৃষ্টি পড়ে, তা বৃষ্টি জলের মধ্যে পড়ছে, সেই বৃষ্টির ফোঁটা জলের মধ্যে পড়লে যে আওয়াজটা উৎপন্ন হয়, সেই আওয়াজটা জলের মধ্যে ডুব দিয়ে শুনতে পাওয়া যায়। অর্থাৎ জল মাধ্যমের মধ্যে বা তরল মাধ্যমের মধ্যে শব্দের বিস্তার ঘটে। এই যে স্থিতিস্থাপক জল মাধ্যম বললাম, যে কঠিন তরল গ্যাস প্রত্যেকটা মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু শব্দের বিস্তার ঘটে। এবার শব্দের বিস্তার ঘটবে, তার মাধ্যমের প্রয়োজন, তার মাধ্যমের কণাগুলোর আন্দোলন। এই সময় একটু বলে দিই যে যেখানে শব্দের উৎপত্তি ঘটে, অর্থাৎ এক কথায় শব্দের উৎস, সেটাকে আমরা একবার বলি সনক। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট 1 নম্বর প্রশ্ন হয় যে সনক বলতে কি বোঝো বা সনক কি। এক কথায় বলে কি বলবো, শব্দের উৎসকে সনক বলা হয়। কিরকম? তুমি সাইকেল চালাচ্ছ, সাইকেলের বেল আছে, বাজালে বেলটা বাজলো, দ্যাট ইজ সনক। হাত থেকে আমরা কাঁসার থালা নিচে পড়ে গেলে শব্দ উৎপন্ন হলো, দ্যাট ইজ সনক। স্কুলে নির্দিষ্ট সময় অন্তর ঘন্টা পড়ে, ঘন্টাটা সনক। আমার গলার স্বরযন্ত্র শব্দ বেরোচ্ছে, সেটাও সনক। এই গলার স্বরযন্ত্র থেকে শব্দ হয়, আমার ফুসফুস থেকে যে নিঃশ্বাস বায়ুটা বেরিয়ে আসছে, সেই নিঃশ্বাস বায়ুটাকে স্বরযন্ত্রের কম্পন সৃষ্টি করছে, ফলে শব্দটা বেরোচ্ছে, এটা সনক। যেখান থেকে শব্দ উৎপন্ন হবে অর্থাৎ শব্দের উৎস, সেটাকে এক কথায় বলি সনক। তা সনকের কম্পন না হলে শব্দের উৎপত্তি ঘটে না, কাঁপতেই হবে। তুমি সাইকেলে বেল বাজাবে, দিয়ে বেলের যে বাটিটায় সেখানে আঘাত করা হয় বলে কম্পন উৎপন্ন হয়, হাতুড়ি দিয়ে ঘন্টাকে পিটানো হয় বলে শব্দ উৎপন্ন হয়। যে মুহূর্তে হাতুড়িকে হাত দিয়ে টাচ করা হবে বা বেলের বাটিটিকে হাত দিয়ে টাচ করা হবে, সেই মুহূর্তে তার কম্পন থেমে যাবে, আওয়াজটাও থেমে যাবে। অর্থাৎ কম্পন থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আওয়াজটা থেমে যায়। অর্থাৎ কম্পন না হলে শব্দের উৎপত্তি ঘটে না। ঠিক সেই রকম মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যখন পেরিয়ে যাবে, সে মাধ্যমের কণাগুলোও কম্পন ঘটে, কিন্তু কণাগুলো কোনো স্থানচ্যুতি ঘটে না। তা কণাগুলো স্থানচ্যুতি করছে না মানে কণাগুলো সরে যাচ্ছে না, কিন্তু কম্পনের মাধ্যমে শব্দ শক্তিকে একটা কণা থেকে পাশের কোণে, একটা কণা থেকে পাশের কোণে সঞ্চালিত করে দেয়। সেটা কিভাবে সম্ভব? দেখো আমি বলছি যে প্রত্যেকটা কণা তার স্বাভাবিক সাম্য অবস্থান থাকে। ধরলাম একটা কণা, এটা স্বাভাবিক সাম্য অবস্থান। এই সাম্য অবস্থান সাপেক্ষে দুদিকে সমানভাবে কাঁপতে থাকে। অর্থাৎ আমি একটা উদাহরণ দিই, মনে করি এখানে একটা কিছু ফিক্সড আছে, এখানে দড়ি দিয়ে একটা পিণ্ডকে ঝুলিয়ে দিচ্ছি, সেই পিণ্ডকে টেনে ছেড়ে দিলাম, অর্থাৎ এই পিণ্ডটাকে এই দিক থেকে টেনে এখানে নিয়ে গেলাম, দিয়ে ছেড়ে দিলাম, তাহলে এই পিণ্ডটা এই দিকে এখানে যাবে, আবার এই আসবে, এই আসবে। এইটা হলো একটা পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন। অর্থাৎ এই জায়গাতে যাত্রা শুরু করে, তাহলে এই মুখে গেল, এই মুখে এলো, আবার এই মুখে ঠিক পরে যাত্রা শুরু করা আগের মুহূর্তে কম্পনটা শেষ হবে। অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করে সাম্য, এটা স্বাভাবিক সাম্য অবস্থান বললাম, এই স্বাভাবিক সাম্য অবস্থানে গেল, এই এলো, দিয়ে এই এসে ঠিক আগের মতোই যাত্রা শুরু করতে চললো, জাস্ট আগে একটা কম্পন শেষ হলো। যদি আমি এক সাইড থেকে ভাবি, যে এই সাইড থেকে ভাবি, তাহলে এই সাইড থেকে এলো, আবার ফিরে গেল, দিয়ে নামতে চাইছে, এই নামতে চাইছে না, তাহলে এই মুখে গেল, এই মুখে গেল, এইখানে গিয়ে তার একটা কম্পন শেষ হলো। অর্থাৎ এই যে যাত্রা পথটা, এটাকে বলে একটা পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন। অর্থাৎ যে অবস্থান থেকে যাত্রা শুরু হচ্ছে, পুনরায় সেই দিকে, সেই অবস্থান থেকে যাত্রা শুরু করার আগের মুহূর্ত পর্যন্ত হচ্ছে একটা পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন। এই যে স্বাভাবিক সাম্য অবস্থান বললাম, এই স্বাভাবিক সাম্য অবস্থান থেকে সর্বাধিক যতটা স্মরণ ঘটবে কণাটা, সেটা বলে বিস্তার। তার কম্পন কি সেটা বোঝানো হলো, পূর্ণ কম্পন কি বললাম, এবার বিস্তার। কার বিস্তার? না কণাটার বিস্তার। অর্থাৎ যে সাম্য অবস্থান চলেছে, স্বাভাবিক সাম্য অবস্থান, এর থেকে সর্বাধিক এই দিকে যত যাবে, এই দিকে ঠিক ততটাই যাবে। এই সর্বাধিক স্মরণ করছে, এটা হচ্ছে কণার বিস্তার। নেক্সট হচ্ছে কণার পর্যায়কাল। পর্যায়কালটা কি না, এই যে পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন বললাম, এই একবার পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন হতে যে সময় নেয়, সেটা হচ্ছে পর্যায়কাল। একবার পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন হতে যে সময়টা
প্রয়োজন হয় সেইটাকে বলা যায় পর্যায়কাল। আর একটা টার্ম আছে কম্পাঙ্ক, সেটা আবার কি না 1 সেকেন্ড সময়ে এইরকম যত সংখ্যক পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন হবে সেটা তার কম্পাঙ্ক। এটা নির্দিষ্ট সংখ্যা। 1 সেকেন্ড সময়ে যতবার পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন হবে সেটা হচ্ছে কম্পাঙ্ক। ক্লিয়ার? তাহলে এই যে কণা স্বাভাবিক সাম্য অবস্থান থেকে দুদিকে আন্দোলিত হয়, স্থানচ্যুতি কিছু হচ্ছে না। অর্থাৎ আমি যদি ভাবি আমার এই মাথাটা এইটা স্বাভাবিক সাম্য অবস্থান, তাহলে এখানে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি কিন্তু মাথাটা নড়ছে, এই যে এইভাবে যে আন্দোলিত হচ্ছে, এটা হচ্ছে স্বাভাবিক সাম্য অবস্থান সাপেক্ষে দুই দিকে আন্দোলিত হচ্ছে, কম্পিত হচ্ছে দুদিকে, কিন্তু আমি কিন্তু সরে যাচ্ছি না। মাধ্যমের কণাগুলো ঠিক সেই রকম যে নিজেরা স্থানচ্যুতি না ঘটিয়ে নিজেরা এই কম্পনের মাধ্যমে একটা কণা থেকে পাশের কণা, তার কণা থেকে পাশের কণা, তার পাশের কণায় শব্দ শক্তিতে সঞ্চালিত হয়ে যায়। এবং এই সঞ্চালনের জন্যই ওই স্থিতিস্থাপক ধর্ম, সংশক্তি ধর্ম, জাড্য ধর্ম এগুলো থাকার প্রয়োজন। এবার বাতাস মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বিস্তার কিভাবে ঘটে একটু সংক্ষেপে বলি। যদি চাপ মনে হয় চাপ নেবে না, কারণ পরীক্ষাতে পড়ার মতো নয়, কিন্তু একটু ভিতরে না ঢুকে বোঝালে ঠিক বুঝতে পারবে না। মনে করো এই একটা সুরশলাকা আছে, সুরশলাকা কি না এরকম দেখতে একটা ধাতব পদার্থ, যাকে এগুলো সুরশলাকা বাহু বলা হয়। এটা একটা সুরশলাকা, এটা সুরশলাকা বাহু। এই সুরশলাকা যদি কোনো দিয়ে আঘাত করা হয় তাহলে সেখানে শব্দ কম্পন সৃষ্টি হবে, কম্পন সৃষ্টি হলে শব্দ উৎপন্ন হবে। তাহলে এই সুরশলাকা কি করে, এইটা স্বাভাবিক সাম্য অবস্থান যখন কম্পিত না হয়, যদি কম্পন সৃষ্টি করে তাহলে এর সাপেক্ষে এত যাবে, এইদিকে এত যাবে, অর্থাৎ এই মিন করে সে এই স্বাভাবিক সাম্য অবস্থানে একবার এইদিকে যাবে, একবার এখানে ফিরে আসবে, এই যাওয়া আসা করবে শুধু। তাহলে আমি যে বলছি আমি নাম দিচ্ছি মনে করো, তাহলে ওটা হচ্ছে স্বাভাবিক সাম্য অবস্থান, ও থেকে এ তে যাবে, এ থেকে ওতে আসবে, আবার বি তে যাবে, বি থেকে আবার ওতে আসবে, এইভাবে কম্পিত হয়। এর সামনে 22 স্তরগুলোকে আমি কয়েকটা সমান ভাবে ভাগ করে নিচ্ছি। কখন? যখন সুরশলাকা কম্পন হয়নি তখন এইভাবে ভাগ করে নিলাম। এবার সুরশলাকা মনে করো বি থেকে ও হয়ে এর দিকে যাচ্ছে, যখনই এই বাহুটা এই দিকে যেতে চাইবে তখন এইখানে চাপটা সৃষ্টি হবে, অর্থাৎ এই স্তরগুলোর একটা চাপ সৃষ্টি হবে। চাপ সৃষ্টি হবে, এই স্তরগুলো একটু ঘন সন্নিবিষ্ট হয়ে যাবে। কোথায় দেখো ওতে যখন আসবে, মিডল পয়েন্টে আসবে তখন চাপটা ম্যাক্সিমাম হবে, বলে এরও ঠিক মিডল পয়েন্টে ঘন সন্নিবিষ্ট যে হবে সেটা ম্যাক্সিমাম হবে। অর্থাৎ এখানে বলতে চাইছি যে স্তরগুলো কাছাকাছি হয়ে যাবে, ঘন ঘন হয়ে যাবে, ঠিক এরকম ঘন ঘন হয়ে যাবে। এই যে ঘটনা ঘটছে এই ঘটনা হলো ঘনীভবন। কেন হচ্ছে? কারণ সুরশলাকার এই বাহুটি যখনই এই অবস্থান থেকে এই অবস্থানে আসবে, এই সামনে 22 স্তর চাপ সৃষ্টি করবে, সেই চাপের জন্য এই স্তরগুলো ঘন সন্নিবিষ্ট হবে। যতটা অঞ্চল জুড়ে ঘন সন্নিবিষ্ট হচ্ছে ঠিক ততটা অঞ্চল বাজে ঘনীভবন। ঠিক বিপরীত ঘটনা যখনই এ থেকে আবার বি এর দিকে যাবে, ফেরত যাবে, তাহলে এই স্তরগুলো কি চাপ মুক্ত হবে। চাপ মুক্ত হলে আগে যে ঘন ঘন হয়ে গিয়েছিল এখন একটু ফাঁকা হবে, ফাঁকা হতে চাইবে, কিন্তু ফাঁকা হতে চাইলেও কণাগুলো গতিজাত ধর্মের জন্য একটু বেশি ফাঁকা হয়ে যাবে। তখন কি হবে? তখন ঘটনা ঘটবে একটু এই যে ঘন সন্নিবিষ্ট হয়েছিল মানে স্বাভাবিক সাম্য যা ছিল তার থেকে একটু ফাঁক ফাঁক হয়ে যাবে। সে কিরকম না এরকম একটু ফাঁক ফাঁক হয়ে যাবে। এই যে ঘটনা ঘটছে এই ঘটনা হচ্ছে তনুভবন। এই যে ফাঁক ফাঁক হয়ে যাচ্ছে এই যে তনুভবন, এটা নাম হয় যে তনুভবন। তাহলে দেখো যে এই বি থেকে এ তে গেল তখন এই বাতাস স্তরে ঘনীভবন সৃষ্টি হলো, এ থেকে বি তে এলো তখন তনুভবন সৃষ্টি হলো। খেয়াল করো বি থেকে এ তে গেল আবার এ থেকে বি তে এলো, একটা পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন কিন্তু শেষ হলো। তা পূর্ণ দোলন বা পূর্ণ কম্পনের জন্য এই স্তরে একবার ঘনীভবন হলো, একবার তনুভবন হলো। অর্থাৎ এই যে বাতাস সামনে বাতাসের স্তরে এই যে আমি কথা বলছি, এখানেও আমার সামনে যে বাতাস স্তর আছে সেখানেও পর্যায়ক্রমে ঘনীভবন তনুভবন ঘনীভবন তনুভবন ঘটছে। অর্থাৎ এই বাতাস স্তরে ঘনীভবন তনুভবন ঘনীভবন তনুভবন এই মাধ্যমে কিন্তু শব্দ শক্তিটা একটা কণার পরের কণায় তার পাশে কণায় তার পাশে কণায় তার পাশে কণায় সঞ্চালিত হয়ে যায়। এইভাবে শব্দের বিস্তার ঘটে। বুঝতেই পারছো যে মাধ্যম না থাকতো তাহলে ঘনীভবন তনুভবন ঘটতো না, শব্দের বিস্তারটাও কিন্তু ঘটতো না। বোঝা গেছে?
এইবার যেটা বলবো আমরা যে তরঙ্গ, তরঙ্গ কি? যদিও তরঙ্গ বিভিন্ন প্রকার হয়, আলো যেমন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, শব্দ সেখানে স্থিতিস্থাপক তরঙ্গ বা যান্ত্রিক তরঙ্গ বলা হয়। তা আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে এই স্থিতিস্থাপক তরঙ্গ নিয়ে। আলো যেমন তড়িৎ চুম্বক তরঙ্গ, আলোর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি যে তরঙ্গ কথা বলছি সেগুলো আলোর ক্ষেত্রে আলোচনার বিষয় নয়। তো আমাদের আলোচনার শব্দ অর্থাৎ স্থিতিস্থাপক তরঙ্গের আলোচনার বিষয়। সেটা কি না, একটা তরঙ্গ মানে আলোড়ন বা আন্দোলন। ভাবো একটা পুকুরে জলের মধ্যে ঢিল ফেলে দেওয়া হয়, তা পুকুরে জল যে যা ঢিলটা পড়লো, সাপোজ মনে করো এটা পুকুরে জল, এই জায়গায় ঢিলটা পড়লো, তাহলে এইখানে একটা আলোড়ন সৃষ্টি হলো। সেই আলোড়নটা ঠিক এই বৃত্তের আকার চারিদিকে ছড়িয়ে পড়বে, এমনি আস্তে আস্তে ছড়িয়ে পড়বে, ছড়াতে ছড়াতে আস্তে আস্তে যাবে। যদি আলোড়নের মাত্রাটা বেশি হয় একবার কিনারায় গিয়ে শেষ হবে, আর যদি কম হয় মাঝপথে হারিয়ে যাবে। যদি মনে করো এই স্তরে এখানে একটা থার্মোকলের ব্লককে রাখা হয়, দেখা যাবে থার্মোকলের ব্লক, এখানে থার্মোকলের ব্লক আছে মনে করো, সেই ব্লকটা কিন্তু এই দিকেও সরবে না, এই দিকেও সরবে না, কিন্তু এক জায়গাতে থেকে উপর নিচে এইভাবে আন্দোলিত হবে। এটাই হচ্ছে তরঙ্গ। অর্থাৎ কি বলতে চাইছি, যে তরঙ্গ হচ্ছে একটা আলোড়ন বা আন্দোলন, যেটা মাধ্যমের কণাগুলো স্থানচ্যুতি না ঘটিয়ে এক জায়গা থেকে অন্য জায়গাতে সঞ্চালিত হয়। তা তরঙ্গ হচ্ছে এক প্রকার আলোড়ন বা আন্দোলন, যেটা মাধ্যমের কণাগুলো স্থানচ্যুতি না ঘটিয়ে এক জায়গা থেকে অন্য জায়গাতে সঞ্চালিত হয়। এই তরঙ্গ সাধারণত যে তরঙ্গটা বলা হচ্ছে সেটা যান্ত্রিক শক্তিকে সরবরাহ করে। এক জায়গা থেকে আর এক জায়গায় সঞ্চালিত হয় বললাম, যান্ত্রিক শক্তি এক জায়গা থেকে আর এক জায়গাতে সঞ্চালিত হয়, সেই কারণে এই তরঙ্গটাকে যান্ত্রিক তরঙ্গও বলা হয়। অর্থাৎ আমরা বলতে চাইছি যে যান্ত্রিক তরঙ্গ অর্থাৎ স্থিতিস্থাপক তরঙ্গ বা যান্ত্রিক তরঙ্গ সেম জিনিস। সেই তরঙ্গ একে দুটো ভাগে ভাগ করা হয়, যান্ত্রিক তরঙ্গ হোক আর স্থিতিস্থাপক তরঙ্গ হোক, দুটো ভাগে ভাগ করা হয়। একটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর হচ্ছে তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমন শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর আলোক তরঙ্গ সেখানে তির্যক তরঙ্গ। আগে ব্যাপারটা বুঝি, তারপর উদাহরণটা বলছি, বুঝিয়ে দেবো আমাকে। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? মনে করো একটা স্প্রিং আছে, স্প্রিং সবাই দেখেছো, বিশেষ করে সেই সুইচটা বা ডট পেনগুলো থাকে সেখান থেকে রিফিলের ডগাতে স্প্রিং লাগানো থাকে। সেই স্প্রিংটা উপরে মনে করে আটকে দিয়ে, এটা স্প্রিং আছে, নিচেতে একটা সহ্যের ক্ষমতার মধ্যে ভারী বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদি এই ব্লকটাকে একটু টেনে ছেড়ে দেওয়া হয়, নিচের দিকে টানলাম মনে করো, টেনে ছেড়ে দিলাম, কি হবে? দেখবে এই ব্লকটা ঠিক উপর নিচে আন্দোলিত হবে। অর্থাৎ এই স্প্রিংটা একবার সংকুচিত হবে, একবার প্রসারিত হবে, সংকুচিত হবে, প্রসারিত হবে। অর্থাৎ স্প্রিং এর কণাগুলো উপর নিচে আন্দোলিত হচ্ছে, ঠিক তরঙ্গটিও কিন্তু উপর নিচে এই নির্দিষ্ট দিক বরাবর এগিয়ে যাবে। অর্থাৎ মোদ্দা কথা বলার কথা হচ্ছে, যেখানে কণাগুলো যেদিকে কম্পিত হবে তরঙ্গ সেই দিকেই অগ্রসর হবে। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলবো না, তরঙ্গের গতিপথে, এই যে তরঙ্গের গতিপথ, তরঙ্গের গতিপথে থাকা কণাগুলোর কম্পন যদি সেই গতিপথের সাথে সমান্তরাল হয়, অর্থাৎ এই দিকেই কণার কম্পনগুলো হয়, তা সেই তরঙ্গ বলা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ তরঙ্গের বিস্তারের সময় তরঙ্গের গতিপথে মাধ্যমের কণাগুলো যদি গতিপথের সঙ্গে সমান্তরালে কম্পিত হয়, অর্থাৎ এই দিকেই তরঙ্গ আগাচ্ছে আর কণা কম্পন এই দিকেই হচ্ছে, তাহলে সমান্তরাল হচ্ছে, তখন সেই তরঙ্গ বলা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আবার বলছি যে তরঙ্গের বিস্তারের সময় তরঙ্গের গতিপথে অবস্থিত মাধ্যমের কণাগুলোর কম্পন যদি সেই গতিপথের সাথে সমান্তরালে হয়, তা সেই তরঙ্গকে বলা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর তির্যক তরঙ্গ কি না, এই যে দিকের কথা বলছিলাম, তরঙ্গের গতির দিক আর কণার কম্পনের দিক পরস্পর লম্ব যদি হয়, অর্থাৎ তরঙ্গ মনে করে এই দিকে যাচ্ছে আর কণার কম্পন হচ্ছে এই দিকে, লম্ব ভাবে হচ্ছে, তো এই তরঙ্গটা তির্যক তরঙ্গ। আমি উদাহরণ দিচ্ছি, মনে বাড়িতে সবাই কাপড় মেলা, তারা খেয়াল করে দেখো, এই তারটা এইদিকে বাঁধা আছে, এই তারটা এইদিকে বাঁধা আছে, এই তারটাকে বা দড়িটিকে যদি মাঝখানে টেনে ছেড়ে দেওয়া হয়, কি হবে? দেখো তারটা এই বরাবর কাঁপতে থাকবে,
অর্থাৎ উপর নিচে কাঁপবে, অর্থাৎ মাধ্যমে কণাগুলো এই ক্ষেত্রে উপর নিচে কাঁপবে, কিন্তু তরঙ্গ কিন্তু এই দিক বরাবর আগাবে। তো দেখো তরঙ্গ যাচ্ছে এই দিক বরাবর আর কণা কম্পন এই দিক বরাবর, দ্যাট ইজ তির্যক তরঙ্গ। তা তির্যক তরঙ্গ কাকে বলবো? ঠিক একরকম ভাবে যে তরঙ্গের বিস্তারের সময় তরঙ্গের গতিপথে অবস্থিত থাকা কণাগুলি যদি গতিপথের সাথে লম্বভাবে কম্পিত হয় তো সেই তরঙ্গ বলে তির্যক তরঙ্গ। সমস্ত কথাগুলো এক, গতিপথের সাথে সমান্তরালে কম্পিত হলে হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর গতিপথের সাথে যদি লম্বভাবে কম্পিত হয় তাহলে হবে তির্যক তরঙ্গ। তো শব্দ তরঙ্গ যেটা বলছিলাম, আমাদের শব্দ তরঙ্গ সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ। অর্থাৎ আলোর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই, অর্থাৎ কণার কম্পনের সঙ্গে মাধ্যমের কম্পনের সঙ্গে কণার বিস্তারটা লম্বভাবে হয়। যদিও আলোর বিস্তারের মাধ্যমে প্রয়োজনে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ নিয়ে, কারণ আলোর ক্ষেত্রে একটু অন্যভাবে কনসেপ্ট আছে ওখানটায়, সেখানে ওই প্রথমে যাচ্ছি না। জাস্ট নামটা মনে রাখবে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ আর তির্যক তরঙ্গ উদাহরণ হচ্ছে আলো। এই যে তরঙ্গ শিখলাম, এই তরঙ্গের ক্ষেত্রে কিছু রাশি আছে। তো আমাদের আলোচনা বিষয় কি শব্দ তরঙ্গের বিস্তার, কারণ কি অনুদৈর্ঘ্য তরঙ্গের বিস্তার। তাহলে আমরা যেটা বলছি তরঙ্গ, দ্যাট ইজ অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই ক্ষেত্রে আমরা কিন্তু কণার প্রথমে বিস্তার পাবো চাঁদের মতোই, যে কণা তরঙ্গ যেদিকে যাচ্ছে সেই গতিপথে থাকা কণাগুলো সাম্য অবস্থান থেকে সর্বাধিক যতটা সরণ ঘটবে, আমি যেটা বললাম আগে ঠিক সেরকমই। অর্থাৎ এটা যে স্বাভাবিক সাম্য অবস্থা নয়, এই স্বাভাবিক সাম্য অবস্থান থেকে ম্যাক্সিমাম যতটা সরণ ঘটবে সেটা হচ্ছে তরঙ্গের বিস্তার। তরঙ্গের কণার বিস্তার বা তরঙ্গের বিস্তার বলতে পারি। তরঙ্গের বিস্তার হলো, এরপর পর্যায়কাল। পর্যায়কাল আবার একই কথা, তরঙ্গের গতিপথে থাকা কণাগুলো একবার পূর্ণ কম্পন হতে যে সময় নেয় সেটা তরঙ্গের পর্যায়কাল। তরঙ্গের গতিপথে থাকা কণাগুলো একবার পূর্ণ কম্পনের জন্য যে সময়টা প্রয়োজন হয় বা যে সময় গ্রহণ করে, যে সময় নেয় সেটা হচ্ছে পর্যায়কাল। তাকে আমরা বরাতে টি দিয়ে প্রকাশ করি। কম্পাঙ্ক, তাকে আমরা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি। সেটা কি আগের মতোই, যে 1 সেকেন্ড সময়ে যতবার এরকম পূর্ণ কম্পন সম্পন্ন হবে, কার না তরঙ্গের গতিপথ থাকা কণাগুলোর। তা তরঙ্গের গতিপথ থাকা মাধ্যমের কণাগুলোর 1 সেকেন্ড সময়ে যতবার পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন সম্পন্ন হবে সেটা তরঙ্গের কম্পাঙ্ক। আরেকটা কথা শিখব, তরঙ্গ দৈর্ঘ্য, এটা আগে বলা হয়নি। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কি, তাকে আমরা সাধারণত ল্যামডা দিয়ে প্রকাশ করি। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। সেটা কি না তরঙ্গের কণাটার তরঙ্গের গতিপথে থাকা কণাগুলোর একবার পূর্ণ কম্পন হলো, তার ফলে তরঙ্গ মাধ্যমের মধ্যে কতটা দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ তরঙ্গের গতিপথে থাকা কণাগুলোর একবার পূর্ণ কম্পনের ফলে তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। তাকে প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে। আর একটা কথা শিখবো, তরঙ্গ বেগ, তাকে লেখা হয় ভি দিয়ে। তরঙ্গ বেগটা কি না তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে 1 সেকেন্ড সময়ে যতটা দূরত্ব অতিক্রম করে। আমরা বেগ আগে শিখেছিলাম যে 1 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব বা 1 সেকেন্ড সময়ে সরণ। এই ক্ষেত্রে তাই কার সরণ? তরঙ্গের সরণ। কোথায়? মাধ্যমের মধ্যে। কত সময়ে? 1 সেকেন্ড সময়ে। তাহলে 1 সেকেন্ড সময়ে তরঙ্গ মাধ্যমের মধ্যে যতটা দূরত্ব অতিক্রম করে সেটা তরঙ্গের বেগ। এবার আমি একটু আগে বললাম যে শব্দ তরঙ্গের বিস্তারের ক্ষেত্রে ঘনীভবন তনুভবন ঘটে। শব্দ তরঙ্গ কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে ঘনীভবন তনুভবন ঘটে। তাহলে একবার কম্পনের ফলে একবার ঘনীভবন হয়, পাশে একবার তনুভবন হয়। অর্থাৎ একটা ঘনীভবন আর একটা তনুভবনের মোট মিলিত দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কারণ কি? কারণ আমি একটু আগে বললাম যে একবার পূর্ণ কম্পনের ফলে তরঙ্গ যতটা দূরত্ব যায় সেটা তরঙ্গ দৈর্ঘ্য, আর একবার পূর্ণ কম্পনের ফলে তরঙ্গ একবার ঘনীভবন সৃষ্টি হয়, একবার তনুভবন সৃষ্টি হয়। তাহলে বলতে পারি একবার ঘনীভবন মানে একটা ঘনীভবন আর একটা তনুভবন, এই দুটো মিলিত দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা কার ক্ষেত্রে? না অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য।
তির্যক তরঙ্গ বলা হয়নি। তির্যক তরঙ্গ মনে করো এইটা হচ্ছে তরঙ্গের, এই যে আমি সময়কে প্লট করছি, মনে করো সময়, তরঙ্গ কি হয় ঠিক এইভাবে যায়, অর্থাৎ কণার কম্পন এইভাবে হচ্ছে, এই দিক বরাবর কণা কম্পন হয়। তরঙ্গ যাচ্ছে এই দিক বরাবর কম্পন হচ্ছে, তরঙ্গের দিকটা হবে এই দিক বরাবর, আর তরঙ্গের কম্পন হবে এই দিকে, এই দিকে বিস্তার বলতে পারি। আর সময়ের সাপেক্ষে বিস্তারের পরিবর্তন এরকম হয়। দেখো এইখান থেকে আসতে বিস্তার বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হলো, আবার কমতে 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 সাম্য অবস্থান ফিরে এলো। এখানে সাম্য অবস্থান শুরু করেছিল ম্যাক্সিমাম বিস্তার, আবার সাম্য অবস্থান এলো, বিপরীত দিকে যেতে যেতে ম্যাক্সিমাম বিস্তারে গেল, আবার কোন সাম্য অবস্থান এলো। তো এই যে ম্যাক্সিমাম বিস্তার, এই একটা ম্যাক্সিমাম বিস্তার, এই একটা ম্যাক্সিমাম বিস্তার, এইগুলো বলা হচ্ছে তরঙ্গ শীর্ষ। এই যে ম্যাক্সিমাম বিস্তার সৃষ্টি হলো এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ। আর এই যে ম্যাক্সিমাম বিস্তার নেগেটিভ দিকে বিপরীত দিকে যে ম্যাক্সিমাম বিস্তার এটা হচ্ছে তরঙ্গ পাত। তাহলে উপর দিকে ধনাত্মক সাইডে, ধনাত্মক দিকে যে ম্যাক্সিমাম বিস্তার হচ্ছে সেটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর ঋণাত্মক দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে তরঙ্গ পাত। এই ক্ষেত্রে এই একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পাতের মোট মিলিত দৈর্ঘ্য হবে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এই যে এইখান থেকে এই একটা দৈর্ঘ্য, এটা তরঙ্গ পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ সাইকেল হাফ সাইকেল, তাহলে এইটা হচ্ছে তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাত। তাহলে এই একটা তরঙ্গ শীর্ষ, এই একটা তরঙ্গ শীর্ষ, এই দুইয়ের মাঝের দূরত্ব হবে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। আমি যদি এইখান থেকে যাত্রা শুরু করি তাহলে এইখান থেকে এই দূরত্বটা বলবো একটা তরঙ্গ দৈর্ঘ্য। যদি এইখানে যাত্রা শুরু করি এইটা হবে, যদি এখানে যাত্রা শুরু করি এই দূরত্বটা হবে। এখানে করলে আমি আঁকিনি, পাশাপাশি হয়ে যাবে। অর্থাৎ যেটা আমি অনুদৈর্ঘ্য তরঙ্গতে বললাম, ঘনীভবন তনুভবনের মোট মিলিত দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তির্যক তরঙ্গ ক্ষেত্রে একটা তরঙ্গ শীর্ষ মানে পাশাপাশি দুটো তরঙ্গ শীর্ষ বা পাশাপাশি দুটো তরঙ্গ পাদের মধ্যে দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এইবার আমাদের এই যে রাশিগুলো শিখলাম, এই রাশিগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্কগুলো শিখতে হবে। পারস্পরিক সম্পর্ক কি? আমি বললাম কম্পাঙ্ক হচ্ছে n আর পর্যায়কাল হচ্ছে t। পর্যায়কাল মানে কি? মানে একবার পূর্ণ কম্পন হতে যে সময় নেয়। আর কম্পাঙ্ক কি? না 1 সেকেন্ড সময় যতবার পূর্ণ কম্পন হয়। তা পর্যায়কাল t মানে কি বলতে পারি? t সময়ে কটা পর্যায়ে কম্পন হয়? 1টি। অর্থাৎ t সময়ে কম্পন সংখ্যা হবে 1। ঘুরিয়ে বললাম, আমি বললাম একটা পূর্ণ কম্পন হতে সময় নেই পর্যায়কাল, দ্যাট ইজ ক্যাপিটাল টি। অর্থাৎ একটা পূর্ণ কম্পন হতে সময় লাগছে বড় হাতের টি। তাই আমি উল্টি বলছি যে বড় হাতের টি সময় নিশ্চয়ই একটা পূর্ণ কম্পন হবে। অর্থাৎ টি সময়ে কম্পন হচ্ছে 1টি। তাহলে একক সময়ে কত কম্পন হবে? অতএব একক সময়ে কম্পন সংখ্যা কত হবে? নিশ্চয়ই অঙ্কের নিয়মে 1/t, বুঝতে পারছো? কিন্তু একক সময়ে কম্পন সংখ্যা কি বলেছিলাম? কম্পাঙ্ক n। একক সময়ে কম্পন সংখ্যা কম্পাঙ্ক n হয়, আমি অঙ্ক বলছিলাম একক সময়ে কম্পন সংখ্যা 1/t, তো অবশ্যই ছোট হাতের n ইকুয়ালস টু 1/t, এটা সম্পর্ক। অর্থাৎ ছোট হাতের n সমান n, কম্পাঙ্ক সমান 1/t পর্যায়কাল বা t সমান 1/n, এটা হলো সম্পর্ক। তাই মাথায় লিখছি যে কম্পাঙ্ক n ইকুয়ালস টু 1/t, এটা সম্পর্ক, এই সম্পর্কটা অঙ্ক হতে পারে। নেক্সট যেটা আর সম্পর্ক আছে, আমি কি বলেছি যে এক কম্পাঙ্ক n মানে 1 সেকেন্ড সময়ে n বার কাঁপে। আমি লিখছি যে 1 সেকেন্ডে কম্পন হয় n বার। আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মানে কি বলেছি? একবার কাঁপলে তরঙ্গ যতটা দূরত্ব অতিক্রম করে। তাহলে লিখছি যে একবার কম্পন হলে বা কাঁপলে, একবার কম্পন হলে তরঙ্গ যায় ল্যামডা দূরত্ব। একবার কম্পন হলে তরঙ্গ যায় ল্যামডা দূরত্ব। আমার 1 সেকেন্ডে কতবার কম্পন হচ্ছে? n বার। অতএব n বার কম্পন হলে
তরঙ্গ যায় কত n ইন্টু ল্যামডা দূরত্ব। দেখো একবার কাঁপলে তরঙ্গ যায় ল্যামডা দূরত্ব, আমি ল্যামডার সঙ্গে দিয়েছিলাম তরঙ্গ দৈর্ঘ্য, মানে একবার কণার কম্পন হচ্ছে তরঙ্গ যত দূরত্ব যায় সেটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বলছি একবার কম্পন হলে তরঙ্গ যায় ল্যামডা দূরত্ব, তাহলে কম্পন কতবার হচ্ছে n বার, তাহলে n বার কম্পন হলে তরঙ্গ যাবে কত n ল্যামডা দূরত্ব। n বার কাঁপতে সময় নিচ্ছে কত 1 সেকেন্ড। তাহলে আমি বলতে পারি যে 1 সেকেন্ডে তরঙ্গ যাচ্ছে n ল্যামডা দূরত্ব। তাহলে অতএব লিখি, তাহলে অতএব 1 সেকেন্ডে তরঙ্গ যায় সমান n ইন্টু ল্যামডা দূরত্ব। ভালো বোঝো, একবার কাঁপলে যাচ্ছে ল্যামডা দূরত্ব, 1 সেকেন্ডে কতবার কাঁপছে n ল্যামডা দূরত্ব, তাহলে n বার কাঁপলে কত যায় n ল্যামডা দূরত্ব। কত সময়ে 1 সেকেন্ড সময়ে, তাহলে 1 সেকেন্ডে তরঙ্গ যাচ্ছে n ল্যামডা দূরত্ব। কিন্তু আমি একটু আগে বললাম যে 1 সেকেন্ডে তরঙ্গ যেটা যায় সেটাই তরঙ্গ বেগ v। 1 সেকেন্ডে তরঙ্গ যত দূরত্ব অতিক্রম করে সেটা তরঙ্গ বেগ v। আর এখানে কি পেলাম 1 সেকেন্ড তরঙ্গ যায় n ল্যামডা দূরত্ব, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো v সমান n ইনটু ল্যামডা। অর্থাৎ তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক গণিত তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক গণিত তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে লিখি এখানে, তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য, এটা সম্পর্ক। তাহলে এখানে লিখছি দুটো সম্পর্ক পেলাম, v সমান n ইনটু ল্যামডা, এটাও একটা সম্পর্ক। এই সম্পর্ক তো অঙ্ক হবে, এই সম্পর্ক প্রমাণটা দিতে পারি v সমান n ল্যামডা, এই প্রমাণটা কিন্তু আসতে পারে। তখন বলে দেবে পর্যায়কাল কি n কি ল্যামডা কি v কি বলে দিলে, দিয়ে এই ক্ষেত্রে অবশ্যই v সমান n ল্যামডা প্রমাণ করতে t এর কোনো ব্যাপার নেই, n ল্যামডা v বলে দিলে দিয়ে এইটু লিখবে এখানটায়। আমি v সমান n ল্যামডা শিখলাম, এই সম্পর্কে একটা ছোট্ট অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিই। তো সেই টাইপের অঙ্ক বাইরে তোমরা করতে পারবে, মনে একটু সাহসও বাড়বে। অঙ্কটা বলছি, এখানে বলছে যে দুটি সুরসরকা কম্পাঙ্ক যত হবে 200 হার্টজ এবং 300 হার্টজ। দুটো সুরসরকা আছে, আমি একটু আগে সুরসরকা কথা বললাম যেটা সনক কাঁপিয়ে দিয়ে শব্দ উৎপন্ন করা হচ্ছিল। তাহলে একটা সুরসরকা কম্পাঙ্ক n1 সমান 200 হার্টজ, আর একটা সুরসরকা কম্পাঙ্ক n2 সমান 300 হার্টজ। বাইরে এরা যে তরঙ্গ উৎপন্ন করে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে। অর্থাৎ একটা সুরসরকা তাকে যদি কাঁপানো হয় তার কম্পাঙ্ক হচ্ছে 200 হার্টজ, অর্থাৎ 1 সেকেন্ড সময়ে 200 বার কাঁপবে। আর একটা সুরসরকা কম্পাঙ্ক 300 হার্টজ, মানে সেও 1 সেকেন্ড সময়ে 300 বার কাঁপবে। তাহলে এই তরঙ্গের ফলে মাধ্যমের কণাগুলো আন্দোলন হবে, যে তরঙ্গ যা যাবে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এই সুরসরকা যে তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে তার মানটা আমি বললাম একটা ল্যামডা মান, আমি ধরে নিচ্ছি। ঠিক একইভাবে এই সুরসরকা যে তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে তার মান হচ্ছে ল্যামডা 2। অর্থাৎ প্রথম সুরসরকার জন্য তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা 1, দ্বিতীয় সুরসরকার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা 2। আমাদের জানতে চেয়েছে এই ল্যামডা 1 আর ল্যামডা 2 অনুপাত কত হবে। বোঝা গেল প্রশ্নটা? আবার বলছি যে দুটো সুরসরকা আছে, একটা সুরসরকা কম্পাঙ্ক 200 হার্টজ, একটা সুরসরকা কম্পাঙ্ক 300 হার্টজ। এতে বাড়িতে কাঁপিয়ে দেওয়া হয়েছে, সুরসরকা বাহুগুলো বাড়িতে কাঁপানো হয়েছে, তাহলেই তরঙ্গ উৎপন্ন হবে। প্রথম সুরসরকা তরঙ্গ দৈর্ঘ্য ধরলাম ল্যামডা 1, দ্বিতীয় সুরসরকা তরঙ্গ ল্যামডা 2, তাহলে এই দুইয়ের অনুপাত কত হবে। তাহলে আমরা জানি কি v সমান n ল্যামডা, তাহলে লেখো এখানে যে আমরা জানি v সমান n ল্যামডা, যেখানে v হলো শব্দ তরঙ্গের বেগ, n কম্পাঙ্ক, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বলে দেবে। আমরা এখানে সময় অভাব করে লিখছি না, যে আমরা জানি v সমান n ল্যামডা, v কি n কি ল্যামডা কি বলে দিতে হবে। মানে আমরা জানি তবুও পরীক্ষা খাতা দেখার সময় না জানার ভান করি। অর্থাৎ লিখবো যে আমরা জানি v সমান n ল্যামডা, মানে v হচ্ছে শব্দ তরঙ্গের বেগ, n হচ্ছে কণার কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, ব্যাস এইটুকু। এবার দেখো এই সুরসরকা কম্পনের ফলে শব্দ উৎপন্ন হচ্ছে, এই সুরসরকা কম্পনের ফলে শব্দ উৎপন্ন হচ্ছে, সেই শব্দ একই মাধ্যমের মধ্যে যাচ্ছে, তার তরঙ্গের বেগটা তো একই রকম হবে। সুরসরকা আলাদা হোক, তার কম্পাঙ্ক আলাদা, তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হবে, কিন্তু যেহেতু একই মাধ্যমের মধ্যে যাচ্ছে, দুটোই বাতাসের মাধ্যমে মধ্যে যাচ্ছে, উভয়ের বেগ একই হবে। তাহলে আমরা বলতে পারি প্রথম ক্ষেত্রে v সমান n1 ল্যামডা 1, দ্বিতীয় ক্ষেত্রে বলবো v সমান n2 ল্যামডা 2, কারণ দুটোই এক,
বা ঘুরিয়ে বলতে পারো আমি v1 সমান l1 ল্যামডা ওয়ান, v2 সমান n2 ল্যামডা টু। এইবার ব্যাখ্যা দিলে যেহেতু মাধ্যম দুটি এক তাহলে v1 সমান v2, তাহলে কি লিখতে পারি যে n1 ল্যামডা ওয়ান সমান n2 ল্যামডা টু। এখানে কি পাবো ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু সমান n2 বাই n1। অতএব ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু, n2 মান কত 300, n1 মান কত 200, কাটাকাটি করো এটা পেলাম 3 এর 2। অতএব ল্যামডা ওয়ান অনুপাত ল্যামডা টু, ল্যামডা ওয়ান অনুপাত ল্যামডা টু ইকুয়াল টু 3:2। অর্থাৎ এই সুষল্পের বায়ুতে কম্পন হবে, বায়ুতে যে তরঙ্গদৈর্ঘ্য সৃষ্টি হবে, যে তরঙ্গের বিস্তার ঘটার তরঙ্গদৈর্ঘ্য সৃষ্টি হবে, তাদের অনুপাত হচ্ছে 3:2 অর্থাৎ 3:2। তা গোটা অঙ্কটা বলে দিই যে একটা সুষল্পের কম্পাঙ্ক 200 হার্টজ আর একটা কম্পাঙ্ক 300 হার্টজ। এই সুষল্প বাতাসে তরঙ্গদৈর্ঘ্য সৃষ্টি করবে বিস্তারের সময়, তাদের অনুপাত কত বের করতে বলেছে। ধরলাম একটা তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ওয়ান, একটা তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা টু, ধরে নিলাম এটা। এবার যদি আমরা জানি ভি সমান এল ল্যামডা, ভি হচ্ছে শব্দ তরঙ্গের বেগ, এন হচ্ছে মাধ্যমে কণার কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য। অর্থাৎ প্রথম সুষল্পের ক্ষেত্রে আমরা কি v1 সমান l1 ল্যামডা ওয়ান, দ্বিতীয় সুষল্পের ক্ষেত্রে কি v2 সমান n2 ল্যামডা টু। কিন্তু যেহেতু দুটো সুষল্পই একই মাধ্যমে তরঙ্গের সৃষ্টি করছে, তাই v1 সমান v2, অর্থাৎ n1 ল্যামডা ওয়ান সমান n2 ল্যামডা টু, ল্যামডা ওয়ান বাই ল্যামডা সমান n2 বাই n1। তো জাস্ট মানটা বসে অনুপাতটা বের করে নিলাম। অর্থাৎ এই সুষল্পদ্বয়ের যে তরঙ্গদৈর্ঘ্য সৃষ্টি করছে তাদের অনুপাত হচ্ছে 3:2। বুঝতে পারলে নিশ্চয়? এই টাইপের ছোট ছোট আবার এই সম্পর্কিত অঙ্ক হয়, আমি আর চাপ বাড়াচ্ছি না। এরকম ছোট ছোট অঙ্ক বাইরে তোমরা প্র্যাকটিস করবে, ভয়ের কিছু নেই। বইয়েতে কিছু অঙ্ক কষে দেওয়া আছে, সেগুলো দেখবে, তাহলে নিজে কিছু অঙ্ক করার উৎসাহ পাবে, অঙ্ক করবে। যদি কিছু সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমরা তার ক্লারিফিকেশন দিয়ে দেবো। আজকে এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারে অন্য জিনিসে ঢুকবো। আজ এই পর্যন্ত থাকলো ওখানটাই। ভালো করে থাকবে, সাবধানে থাকবে, বাড়িতে অকারণে বেরোবে না, সুস্থ থাকবে, এই কামনাই করছি। ওকে।